পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব। দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে শান্তির পথে ফেরার আশাই করছিল আন্তর্জাতিক মহল, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই আশায় জল ঢেলেছে। ইসলামাবাদে অনুষ্ঠিত 21 ঘন্টার ম্যারাথন বৈঠক কার্যত নিষ্ফলা হওয়ায় আরও জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। বিশেষ করে ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনার ব্যর্থতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বিশ্বজুড়ে। সকলেই ভেবেছিল যে ট্রাম্প যা পারেননি জেডি ভান্স হয়তো তা করে দেখাবেন, আর সেই কারণেই ট্রাম্পের জায়গায় ভান্সের সঙ্গে বৈঠকে বসার সম্মতি দিয়েছিল ইরান। তারাও আশা করেছিল যে জেডি ভান্সের হাত ধরে নতুন দিন আসবে, ট্রাম্পকে টপকে নয়া ইতিহাস রচনা করবেন, কিন্তু ভাবাতেই থেকে গেল। শত চেষ্টা করেও যুদ্ধ থামিয়ে হিরো হতে পারলেন না জেডি ভান্স। ট্রাম্পকে টপকাতে তিনি যে পুরোপুরি ব্যর্থ তা প্রমাণ হয়ে গেল। কূটনৈতিক মহলের জানা গিয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছিলেন দুই দেশের শীর্ষ প্রতিনিধিরা। দীর্ঘ সময় ধরে আলোচনার পরও কোনো কার্যকর সমাধান সূত্র বের করা সম্ভব হয়নি। ফলে যুদ্ধবিরতির সম্ভাবনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এই ব্যর্থতার প্রভাব সরাসরি পড়তে পারে পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতির উপর। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এই প্রসঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো রকম সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তার কথায় আমেরিকার প্রতিনিধি দল চুক্তি ছাড়াই দেশে ফিরছে। ভান্স বলেন, আমরা টানা 21 ঘন্টা ধরে আলোচনা চালিয়েছি, ইরানের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে, কিন্তু কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। আমাদের দিক থেকে একটি সহজ এবং পরিষ্কার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটিই ছিল আমাদের শেষ এবং সেরা প্রস্তাব। এখন দেখার ইরান সেই প্রস্তাব গ্রহণ করে কিনা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও জানান, আলোচনার সময় আমেরিকার রেড লাইন বা সীমান্ত রেখাগুলি বা সীমারেখাগুলি স্পষ্ট করে তুলে ধরা হয়েছিল। কোন বিষয়ে আমেরিকা আপোষ করতে প্রস্তুত এবং কোন বিষয়গুলিতে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তা পরিষ্কারভাবে জানানো হয়েছিল। কিন্তু তার কথায় মনে হচ্ছে ইরান সেই শর্তগুলি মানতে আগ্রহী নয়। ইরানের পার্সপেক্টিভ বা ইরানের দৃষ্টিভঙ্গিটা কি সেটা আলোচনা করব, তবে তার আগে ইউএস ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স কি বলেছেন এই বৈঠক নিষ্ফলা হওয়া প্রসঙ্গে, শুনুন তার মুখেই। Good morning, everybody. And let me say a couple of notes of appreciation. First of all, to the Prime Minister of Pakistan and to Field Marshal Munir, who were both incredible hosts. And whatever shortcomings in the negotiation, it wasn't because of the Pakistanis, who did an amazing job and really tried to help us and the Iranians bridge the gap and get to a deal. We have been at it now for 21 hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not willing to accommodate them on. And we've made that as clear as we possibly could, and they have chosen not to accept our terms. Questions? Sir, Nick Robertson from CNN. Precisely what have they rejected here? Can you help us understand it a little bit? Well, I won't go into all the details because I don't want to negotiate in public after we negotiated for 21 hours in private. But the simple fact is that we need to see an affirmative commitment that they will not seek a nuclear weapon, and they will not seek the tools that would enable them to quickly achieve a nuclear weapon. That is the core goal of the President of the United States, and that's what we've tried to achieve through these negotiations. Again, their nuclear program, such as it is, the enrichment facilities that they had before, they've been destroyed. But the simple question is, do we see a fundamental commitment of will for the Iranians not to develop a nuclear weapon, not just now, not just 2 years from now, but for the long term? We haven't seen that yet. We hope that we will. Jen. Was there a framework on anything? And also, did the Iranian frozen assets come up? And did you reach any conclusions on those frozen assets? We talked about all those issues, Jen, and we talked about a number of issues beyond that. And so certainly those things came up. But again, we just could not get to a situation where the Iranians were willing to accept our terms. I think that we were quite flexible. We were quite accommodating. The president told us, you need to come here in good faith and make your best effort to get a deal. We did that. And unfortunately, we weren't able to make any headway. Preston. Mr. Vice President, how often did you communicate with President Trump throughout the negotiations? There are reports that there were multiple rounds
where there were breaks in between negotiations. How often did you communicate with the president throughout those rounds, and what was he saying as you were going through these negotiations that you said fell short? Yeah, obviously we were talking to the president consistently. I don't know how many times we talked to him, a half dozen times, a dozen times over the past 21 hours. We obviously also talked to Admiral Cooper, to Pete, to Marco, to the entire national security team. We talked to Scott Bessent a number of times. So look, we were constantly in communication with the team because we were negotiating in good faith. And we leave here with a very simple proposal, a method of understanding that is our final and best offer. অন্যদিকে ইরানও আমেরিকার দাবিকে সম্পূর্ণ অযৌক্তিক বলে খারিজ করে দিয়েছে। তেহরানের বক্তব্য, আমেরিকা একতরফাভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার অবস্থানকে দাদাগিরি বলে উল্লেখ করেছে ইরান। তাদের সাফ দাবি, হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ তাদেরই থাকবে এবং সেই বিষয়ে কোনো আপোষ করা হবে না। হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। বিশ্বের মোট তেল পরিবহনের একটি বড় অংশ এই প্রণালীর মাধ্যমে সম্পন্ন হয়। ফলে এই অঞ্চলকে ঘিরে উত্তেজনা বাড়লে তার প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতে। সেই কারণেই এই বৈঠকের দিকে বিশেষ নজর ছিল বিভিন্ন দেশের। টানা 6 সপ্তাহের সংঘর্ষের পর গত মঙ্গলবার ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পরই ইসলামাবাদে শুরু হয় শান্তি আলোচনার প্রক্রিয়া। আন্তর্জাতিক মহলে তখন আশার সঞ্চার হয়েছিল যে দীর্ঘ সংঘাতের অবসান ঘটতে চলেছে। শুধু রাজনৈতিক মহলই নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও এই সম্ভাব্য শান্তির প্রভাব পড়েছিল। শেয়ার বাজারে দেখা গিয়েছিল ইতিবাচক প্রতিক্রিয়া। ভারতের বাজারেও তার প্রতিফলন স্পষ্ট ছিল। সেন্সেক্স ও নিফটি সূচক ঘুরে দাঁড়াতে শুরু করেছিল। বিনিয়োগকারীদের মধ্যে ফিরেছিল আস্থা। কিন্তু ইসলামাবাদের বৈঠক ব্যর্থ হওয়ায় সেই আশার আলো দ্রুত ম্লান হয়ে যায়। 21 ঘন্টার দীর্ঘ আলোচনার পরও কোনো ঐক্যমত্যে পৌঁছতে না পারায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। আমেরিকার তরফে 3 জন প্রতিনিধির একটি দল বৈঠকে অংশ নেয়, যার নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে তাদের প্রস্তাবগুলি ইরান সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। সূত্রের খবর, ইরানের পক্ষ থেকেও একাধিক দাবি উত্থাপন করা হয়েছিল। এর মধ্যে ছিল হরমুজ প্রণালীর উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা এবং সাম্প্রতিক সংঘাতে ইরানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলার দায় স্বীকার করার দাবি। কিন্তু এই দাবিগুলি মানতে আমেরিকা সম্পূর্ণ অস্বীকৃতি জানায়। এই ইরানের যে দাবিগুলো, 10 দফা দাবি, সেই দাবিগুলোর মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে বেশ কয়েকটা দাবি ইরান আগে থেকেই করে আসছিল। যেরকম তারা ইরান নিজেদের যে নিউক্লিয়ার প্রজেক্ট চালিয়ে যাচ্ছে, নিজেদের সভারেনিটি মেনে এবং নিজেদের যে প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী যে নিউক্লিয়ার প্রোগ্রাম করার দরকার, সেই নিউক্লিয়ার প্রোগ্রাম করার জন্য ছাড় দিতে হবে এবং তাতে কোনো ইন্টারফেয়ারেন্স তারা চাইছে না। এই দাবিতে ইরান আগেও সরব ছিল, এখনও সরব, যদিও আমেরিকা এই দাবি মানতে চাইছে না। এবং অবশ্যই হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজে ইরান যে নিজের কর্তৃত্ব চাইছে, সেটাও আমেরিকা চাইছে না। এবারে আমেরিকা অত দূর থেকে পশ্চিমের একটা দেশে এসে হরমুজ প্রণালীতে নিজেদের কর্তৃত্ব রাখবে, এটা ইরানের পক্ষে মানা কিভাবে সম্ভব? আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।